প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালোই আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকের ক্লাসটি একাদশ শ্রেণীর যারা 2019-20 শিক্ষাবর্ষে যারা রয়েছে শুধুমাত্র তাদের জন্য। তোমরা রুটিনে দেখেছো যে আজকের ক্লাসটি 19-20 শিক্ষাবর্ষের জন্য। আজকের পুরো দিনটি 19-20 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য। তো যারা ব্যবসা শিক্ষা শাখায় অধ্যয়ন করছো একাদশ শ্রেণীতে এবং শিক্ষাবর্ষ 2019-20 তাদের জন্য এই ক্লাসটি আজকের। তো দেখো, আমরা দেখে নিই আজকের ক্লাসের কোন অধ্যায় থেকে এবং কোন টপিকস নিয়ে আমরা ক্লাস করছি এবং তার শিখন ফলই বা কী, এটাই দেখে নেই। বোর্ডে দেখো যে বিষয় উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, দ্বিতীয় পত্র, শ্রেণী একাদশ, শিক্ষাবর্ষ 2019-20, শাখা ব্যবসায় শিক্ষা, অধ্যায় অষ্টম, বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন। তাহলে অষ্টম অধ্যায় থেকে আমরা পড়াচ্ছি। অষ্টম অধ্যায় দ্বিতীয় পত্রের উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় বিক্রয় প্রসার ও বিজ্ঞাপন যে চ্যাপ্টারটি রয়েছে সেই অধ্যায়টি থেকে আমরা পড়াচ্ছি। এবং এই ক্লাসটি এখানে একটু বলে নেই, এটি হচ্ছে এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় লেকচার 2। আচ্ছা, আমি একটু চেক করে নিচ্ছি যেটা আসে কিনা। আচ্ছা, যা হোক, প্রিয় শিক্ষার্থীরা, এই উপরের লাইনটা একটু খেয়াল করে দেখো ওটা আসে কিনা। না আসলে দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় লেকচার 2, নতুন সংযোজিত যে লাইনটি, দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায় লেকচার 2, লাইনটা আসছে? আচ্ছা, এখানে আর স্ক্রিনে দেখা যাবে না, কিন্তু ওই লাইভে আচ্ছা। তো যা হোক, তো লেকচার 2 এই অষ্টম অধ্যায়ের এটা হচ্ছে লেকচার 2। আমাদের পাঠের বিষয়বস্তু দেখো, বিজ্ঞাপনের ধারণা ও কার্যাবলী, খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস। শিখন ফল হচ্ছে এই পাঠ শেষে শিক্ষার্থীরা আশা করছি যে বিজ্ঞাপনের ধারণা ও কার্যাবলী ব্যাখ্যা করতে পারবে, যে বিজ্ঞাপনের যে ধারণা রয়েছে এবং যে বিজ্ঞাপনের কার্যাবলী বা কী কী সেগুলো সম্পর্কে ধারণা ব্যাখ্যা করতে পারবে তারা। আচ্ছা, প্রথমে আমরা আসি এই যে টেলিভিশনের কথাটাই বলি, কারণ পত্রিকা তো সাধারণত আমরা সবাই তো পড়ে না। তো টেলিভিশনে আমরা চালু করলেই দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান, সেটা সংবাদের চ্যানেল হোক আর নাটক সিনেমার চ্যানেল হোক, তারা কিছুক্ষণ পরপরই বিভিন্ন পণ্য সম্পর্কে, বিভিন্ন কোম্পানির পণ্য সম্পর্কে প্রচার করে থাকে। সেখানে সে পণ্যের পরিচিতি তুলে ধরে, সেখানে বিভিন্ন ধরনের মডেলরা থাকে, তারা সেই পণ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করে সেই পণ্যটা ভালো না খারাপ সে সম্পর্কে মতামত দেয় এবং আমাদেরকে সেই পণ্যগুলো ক্রয়ে আকৃষ্ট করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, এই যে টেলিভিশনে আমরা এবং পত্রপত্রিকা তো এরকম বিভিন্ন রকম তারা পণ্য প্রদর্শন করে এবং মূল্য কত, দেখতে কেমন, এটার কী কী বৈশিষ্ট্য রয়েছে সে সম্পর্কে উল্লেখ করে। রেডিওতেও আছে এরকম, তারা বিভিন্ন পণ্য সম্পর্কে বলে, কোথায় কোন কোম্পানির পণ্য, এটি কবে তৈরি হচ্ছে, তারপরে কিভাবে তৈরি হচ্ছে, কি এই পণ্য থেকে কি কি সুবিধা পাওয়া যাবে সে সম্পর্কে বলে। তারপর আমরা রাস্তায় বেরোলেই আমাদের বড় বড় বিলবোর্ড দেখি, সাইনবোর্ড দেখি, সেখানেও পণ্য সম্পর্কে অনেক তথ্য থাকে।
এবং তারপরে আবার অনেক সময় হাতে যে লিফলেট বিলি করে অনেকে, যেমন অনেক সময় শিক্ষার্থী তোমরা যখন কলেজে প্রবেশ করো তখন অনেক কোচিং সেন্টার বা বিভিন্ন প্রতিষ্ঠান তারা এসে তারা কি করে, তাদের হাতে হাতে বিভিন্ন কাগজ ধরিয়ে দেয়। আচ্ছা, সেখানে ওই প্রতিষ্ঠান ওই কোচিং করতে বা ওই প্রতিষ্ঠানে গেলে কি কি সুবিধা পাওয়া যাবে, অনেক সময় বিভিন্ন প্রকাশনী, বইয়ের প্রকাশনী তারাও কি করে সেই কাজগুলো করে থাকে। তাদের বইয়ের কি কি বৈশিষ্ট্য রয়েছে সে সম্পর্কেও শিক্ষার্থীদেরকে শিক্ষকদেরকে জানানোর চেষ্টা করে থাকে। তো এই যে এভাবে পণ্যকে, একটা প্রতিষ্ঠানের পণ্যকে বিক্রির জন্য পণ্য সম্পর্কে বিভিন্ন রকম তথ্য এই যে ভোক্তা বা ক্রেতাদের সামনে যে উপস্থাপন করা হচ্ছে, হ্যাঁ, এগুলোকে আমরা কি বলবো? অবশ্যই সেখানে কিছু খরচ জড়িত রয়েছে। খেয়াল করো, টেলিভিশনে তো এমনি এমনি ওই চ্যানেলটি কোনো কোম্পানির পণ্য প্রচার করবে না, ঠিক না? তো অবশ্যই তাদেরকে কিছু অর্থ, ওই কোম্পানিকে অর্থ ব্যয় করতে হয়। তাহলে এই অর্থ ব্যয় করে যে এই যে বিভিন্ন প্রতিষ্ঠানের পণ্যগুলো যে প্রচার করা হচ্ছে, এটাকে আমরা কি বলবো? তো প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাদের মনে এই শব্দটা থাকে তাহলে তোমরা কমেন্টে লিখে বলো সেটা কি হবে, সেটা কি হবে তাহলে। আচ্ছা, যা হোক, আমি বলে দিচ্ছি তোমাদের স্মরণ করে, সেটা হচ্ছে কি বিজ্ঞাপন। সেটা কি হবে? বিজ্ঞাপন। আজকে তাহলে আমাদের যে আজকে আমরা পাঠের বিষয়বস্তু যেটা রেখেছি সেটা হচ্ছে কি বিজ্ঞাপন। এই বিজ্ঞাপনের ধারণা, আমরা বিজ্ঞাপন কি এখানে বড় করে লিখেছি, দেখো বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজিং কি, সেই বিজ্ঞাপন বা অ্যাডভার্টাইজিং সম্পর্কে আমরা আজকে বিস্তারিত জানব। ঠিক আছে? তাহলে আমরা বিজ্ঞাপন সম্পর্কে প্রাথমিক একটা ধারণা দিলাম যে আমরা বাস্তবে আসলে কি দেখি সেই সম্পর্কে আমরা জানলাম। জানার পরে কিছুটা আইডিয়া নিলাম যে এগুলো কি বলে সাধারণত বিজ্ঞাপন। এখন আমরা সংজ্ঞায় আসব। আসলে সংজ্ঞায় এটাকে কিভাবে সংজ্ঞায়িত করা যায়। সংজ্ঞায়িত করতে গেলে সেখানে কতগুলো শব্দ আসবে। যেমন বিজ্ঞাপন হচ্ছে এরকম যে কোনো চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক, খেয়াল করো, কোনো চিহ্নিত আইডেন্টিফাইড স্পন্সর থাকবে এখানে। হ্যাঁ, এখানে কোনো চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক মানে নির্দিষ্ট কোনো কোম্পানি থাকবে আর কি, সোজা কথা। নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠান, কার পক্ষে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে? কোনো চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে, কিসের বিনিময়ে? অর্থের বিনিময়ে। অর্থের বিনিময়ে নৈর্ব্যক্তিক উপায়ে, নন পার্সোনাল মিডিয়া। নন পার্সোনাল মানে কি কোনো ব্যক্তি সরাসরি সেখানে যাবে না, অবশ্য কোনো মাধ্যম, সেটা রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে, পত্রিকা হতে পারে, হ্যাঁ, ম্যাগাজিন হতে পারে। আচ্ছা, তো সেই মাধ্যমের নৈর্ব্যক্তিক উপায়ে দ্রব্য, সেবা, ধারণা বা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য উপস্থাপনা ও প্রসারকে আমরা বলছি বিজ্ঞাপন। তাহলে আমরা কি বললাম? কোনো চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে নৈর্ব্যক্তিক উপায়ে দ্রব্য, সেবা, ধারণা বা প্রতিষ্ঠান সংক্রান্ত তথ্য উপস্থাপনাকে বিজ্ঞাপন বলে। ঠিক আছে? তাহলে বিজ্ঞাপনের সংজ্ঞাটা তোমরা বুঝতে পেরেছো। তাহলে এখানে কতগুলো শব্দ এসেছে, সেটা হচ্ছে একটা যে বললাম যে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক, অর্থাৎ কোন প্রতিষ্ঠানের এই যে বিজ্ঞাপনটি দেওয়া হচ্ছে, এটি কোন প্রতিষ্ঠান সেটা নির্দিষ্ট অবশ্যই লেখা থাকবে। সৌজন্যে, কার সৌজন্যে, কোন প্রতিষ্ঠানের সৌজন্যে দেওয়া হচ্ছে, কোন প্রতিষ্ঠানের পণ্য এটি, সেটা বলা থাকবে। তারপর অর্থের বিনিময়, বিজ্ঞাপন অবশ্যই অর্থের বিনিময় হতে হবে। অর্থাৎ এই বিজ্ঞাপন দিতে গেলে তুমি যে কোনো টেলিভিশনে বিজ্ঞাপন দিতে, রেডিওতে বিজ্ঞাপন, অবশ্যই সেখানে একটা খরচ জড়িত রয়েছে, অবশ্যই তারা সে অর্থ পরিশোধ করতে হবে। বিলবোর্ডে বিজ্ঞাপন দাও, বিলবোর্ড যদি সেটা সে কোন এলাকায় অবস্থিত, সেই এলাকার যে কর্তৃপক্ষ আছে তাদেরকে অবশ্যই সেই দিতে হবে, বিজ্ঞাপনের জন্য অর্থ দিতে হবে। যেমন যেটা সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয় তাহলে সিটি কর্পোরেশনকে নির্ধারিত টাকা দিতে হবে, পৌরসভার আন্ডার হলে পৌরসভাকে টাকা দিতে হবে, বা অন্য ইউনিয়ন পরিষদ বা এরকম হলে তাদেরকে টাকা দিতে হবে। অথবা কোনো ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি মালিকানাধীনের একটি রয়েছে, একটি ভবন রয়েছে, সেখানে যদি বিজ্ঞাপন দিতে চায় তাহলে ওই প্রতিষ্ঠানকে কী করতে হবে? ওই ব্যক্তিকে, যে ব্যক্তির ভবন, সেই ব্যক্তি বা যে ব্যক্তির স্থান, সেই ব্যক্তিকে নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে। তাহলে বিজ্ঞাপন দিতে গেলে অবশ্য অর্থ জড়িত রয়েছে, অর্থ পরিশোধ করতে হবে। তার দুইটি বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে কি, সেখানে অবশ্য নৈর্ব্যক্তিক উপায়। কিসের উপায়ে? নৈর্ব্যক্তিক উপায়ে, অর্থাৎ সেখানে
কোনো ব্যক্তি সরাসরি উপস্থাপন করবে না পণ্যটি, সেখানে কোনো মাধ্যম থাকবে, সেটা হতে পারে কোনো রেডিও হতে পারে, টেলিভিশন হতে পারে, সেটা পত্রিকা হতে পারে, ম্যাগাজিন হতে পারে, ঠিক আছে। এরকম বিভিন্ন মাধ্যম সেখানে আরও অনেকগুলো মাধ্যম রয়েছে, সেটা আমরা পরবর্তী আলোচনা করব ক্লাসে। আচ্ছা, তাহলে নৈর্ব্যক্তিক উপায়ে এবং সেখানে কি উপস্থাপন করা হবে? অবশ্যই কোনো দ্রব্য, সেবা, ধারণা বা কোনো প্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন তথ্য সামগ্রী সেখানে উপস্থাপন করা হয়, তাহলে তাকে আমরা বলছি কি বিজ্ঞাপন। এখন ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং দুজন মার্কেটিংয়ের যে তাদেরকে স্কলার বলা হয়, পণ্ডিত বলা হয়, সেই তাদের যে সংজ্ঞা, আমরা সেই সংজ্ঞাটি আমরা বোর্ডে লিখবো, তোমরা সবাই একটু খেয়াল করো। ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রংয়ের মধ্যে দেখো, ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রংয়ের মধ্যে অর্থের বিনিময়ে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক অর্থের বিনিময়ে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক ধারণা, দ্রব্য ও সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা প্রসারকে বিজ্ঞাপন বলে। আচ্ছা, আমরা ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং দুজন মার্কেটিংয়ের স্কলার, তাদের আমরা সংজ্ঞা দেখছি যে তারা বিজ্ঞাপন সম্পর্কে তাদের মতামত কি দিয়েছে। দেখো, অর্থের বিনিময়ে, এখানে কতগুলো বৈশিষ্ট্য আমি বলেছি, এটা আবার মিলিয়ে দেখো। অর্থের বিনিময়ে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক, এখানে এটা 1 নম্বর বৈশিষ্ট্য, এটা 2, ঠিক আছে। অর্থের বিনিময়ে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক ধারণা, দ্রব্য ও সেবা, অর্থাৎ পণ্যের, এটা আর একটা বিষয় হচ্ছে 3, পণ্যের নৈর্ব্যক্তিক উপস্থাপনা। কি ধরনের উপস্থাপনা? নৈর্ব্যক্তিক উপস্থাপনা, 4 নম্বর। এই 4টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে এই বিজ্ঞাপনের। একটা হচ্ছে কি, বিজ্ঞাপন হতে গেলে অবশ্যই সেটা অর্থের বিনিময়ে হতে হবে। বিজ্ঞাপন কে দিচ্ছে, সেই উদ্যোক্তাকে নির্দিষ্ট কোনো উদ্যোক্তা থাকতে হবে, যেটা এই জন্য বলা হচ্ছে কি চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক, আইডেন্টিফাইড স্পন্সর, মানে অর্থাৎ কোন কোম্পানির বিজ্ঞাপন দেওয়া যায় সেটা অবশ্যই উল্লেখ থাকবে সেখানে। তারপরে বিজ্ঞাপনের মাধ্যমে কি করা হয়? ধারণা, দ্রব্য, সেবা বা অর্থাৎ পণ্যের উপস্থাপনা করা হয়, পণ্য সম্পর্কে। সেটা পণ্য তো আমরা জানি অনেক ধরনের পণ্য রয়েছে, যেমন দ্রব্যকে আমরা পণ্য বলতে পারি, সেবা পণ্য বলতে পারি, ধারণাকেও পণ্য বলতে পারি, তারপর প্রতিষ্ঠান, ব্যক্তি ইত্যাদিকেও পণ্য হিসেবে গণ্য করা হয়, স্থানকেও পণ্য হিসেবে গণ্য করা হয়। আচ্ছা, তো তারপরে আর একটা চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে কি, যে নৈর্ব্যক্তিক উপস্থাপনা ও প্রসারকে। নৈর্ব্যক্তিক উপস্থাপনা মানে কি নন পার্সোনাল, সেখানে অবশ্যই কি থাকবে না, নৈর্ব্যক্তিক উপস্থাপনা বলতে বোঝাচ্ছে কি, এই যে নন পার্সোনাল, নন পার্সোনাল মানে কোনো ব্যক্তি সেখানে সরাসরি উপস্থাপন করবে না,
ঠিক আছে, সেটা ব্যক্তিক বিক্রয় হয়ে যাবে। যেমন আমরা দোকানে গেলে একজন বিক্রয় কর্মী আমার সামনে আসে, হ্যাঁ ভাই কোন পণ্যটা নেবেন আপনি বলেন, ঠিক আছে, সেটা হচ্ছে ব্যক্তিক বিক্রয় হয়ে যাবে। কিন্তু বিজ্ঞাপনের ক্ষেত্রে যেমন টেলিভিশনে যখন বিজ্ঞাপন হয়, একজন একজন মডেল সে রান্না দেখাচ্ছে যে কিভাবে কি কি মশলা দিয়ে রান্না করে খুব সুন্দর পরিবেশন তৈরি করলো। এখন সে মশলার বিজ্ঞাপন দিতে গিয়ে সেই রান্নাটা দেখালো যে এই মশলা ব্যবহার করলে রান্না সুস্বাদু হয়। এখন এক্ষেত্রে এই বিজ্ঞাপন দেখে হয়তো একজন ভোক্তা উনি হয়তো রান্নাটা খুব ভালোভাবে পারেন না, যে কীভাবে কত রকম মশলা দিতে হয়, তার মনে অনেক প্রশ্ন। কিন্তু সেই টেলিভিশনের যে মডেলকে চিৎকার করে বললেও সে কিন্তু শুনবে না, সে মডেল কিন্তু শুনবে না যে হ্যাঁ, তাকে যদি বলা হয় যে এই আপনি একটু থামেন, আমাকে বলেন যে কতটুকু মশলা দিয়েছেন, তাহলে সেই ভোক্তার কথা কিন্তু সেই মডেল টেলিভিশন থেকে শুনবে না। তাহলে এটা কেন এই জন্যই বলা হচ্ছে, সেটা হচ্ছে নন পার্সোনাল, সেখানে কোনো ব্যক্তি সরাসরি উপস্থাপন থাকে না। এখানে একটা মাধ্যমে, কোনো মিডিয়ার মাধ্যমে সেই বিজ্ঞাপনটাকে উপস্থাপন করা হয়। সেটা টেলিভিশন হতে পারে, সেটা রেডিও হতে পারে, সেটা পত্রিকা হতে পারে, ম্যাগাজিন হতে পারে, সেটা ইন্টারনেট হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো এই জন্য বলা হচ্ছে নৈর্ব্যক্তি উপস্থাপনা বা নন পার্সোনাল প্রেজেন্টেশন। আমরা এখানে এটা মুছে ফেলি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ফিলিপ কটলার এবং গ্যারি আর্মস্ট্রং দুজন মিলিয়ে যে সংজ্ঞাটা দিয়েছেন সেটা আমরা তোমাদের সামনে আমি ব্যাখ্যা করলাম। আশা করি বুঝতে পেরেছ যে অর্থের বিনিময়ে চিহ্নিত উদ্যোক্তা কর্তৃক ধারণা, দ্রব্য ও সেবার নৈর্ব্যক্তিক উপস্থাপনা অপসারকে বিজ্ঞাপন বলে। আর বিজ্ঞাপনের ক্ষেত্রে আমরা 4টি বৈশিষ্ট্য পেলাম। একটা হচ্ছে অর্থের বিনিময়ে থাকতে হবে, হ্যাঁ, অর্থের বিনিময়ে থাকতে হবে, ও চিহ্নিত উদ্যোক্তা থাকতে হবে, এবং সেটা ধারণা, সেটা কোনো পণ্যের উপস্থাপনা থাকতে হবে, এবং সেটা কি নৈর্ব্যক্তিক উপস্থাপনা অর্থাৎ নন পার্সোনাল প্রেজেন্টেশন থাকতে হবে, ঠিক আছে। এই 4টা মূল বৈশিষ্ট্য হচ্ছে বিজ্ঞাপনের। আচ্ছা, এখন আমরা আরেকটি টপিকস আলোচনা করবো, সেটা হচ্ছে কি বিজ্ঞাপনের কার্যাবলী, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই বিজ্ঞাপন আসলে কি কি কাজ করে থাকে, বিজ্ঞাপন কেন প্রতিষ্ঠানগুলো দিয়ে থাকে, হ্যাঁ, একটা প্রতিষ্ঠান কেন বিজ্ঞাপন দেয়, বিজ্ঞাপনের আসলে কোন কোন কাজ করে থাকে সেটা আমাদের জানা দরকার, ঠিক আছে। কেন বিভিন্ন প্রতিষ্ঠান আমরা দেখি যে একটা প্রতিষ্ঠান তার পণ্য সম্পর্কে ভোক্তাদেরকে জানাতে গেলেই বা তার পণ্যের বিক্রি বৃদ্ধি করতে গেলে সর্বপ্রথম তাদের মাথায় আসে কি যে আমি কিভাবে একটা বিজ্ঞাপন দেব। সেই বিজ্ঞাপন আসলে কি কি কাজ করে থাকে সেই বিষয়টা আমাদের জানা দরকার, ঠিক আছে। তাহলে বিজ্ঞাপনের কার্যাবলী এটা ব্যাখ্যা করব। আমি এটা মুছে ফেলছি এখন। বিজ্ঞাপনের কার্যাবলী, এক নাম্বার, অবৈধ পরিচিত করা, স্মরণ করিয়ে দেওয়া। 2 নম্বর হচ্ছে চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি। এটা কি দেখা যাচ্ছে? চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি। বৃদ্ধি। 4 নম্বর হচ্ছে চাহিদার স্থিতিশীলতা বজায় রাখা। স্থিতিশীলতা, চাহিদার স্থিতিশীলতা
বজায় রাখা। 5 নম্বর হচ্ছে প্রতিযোগিতার মোকাবেলা করা। প্রতিযোগিতা মোকাবেলা করা। 6 নম্বর হচ্ছে ভোক্তার মনোভাব ও আচরণ পরিবর্তন। মনোভাব ও আচরণ পরিবর্তন। 7 নম্বর বাজার সংরক্ষণ ও সংরক্ষণ। বাজার সংরক্ষণ ও সম্প্রসারণ। 8 নম্বর সুনাম সৃষ্টি। আচ্ছা, আমরা এই 8 নম্বরটা ওই পাশাতে লিখি, এটা এত বেশি নিচে চলে যাচ্ছে। সৃষ্টি। 9 নম্বর ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি, মুনাফা বৃদ্ধি করা। ব্র্যান্ড সৃষ্টি, মুনাফা বৃদ্ধি করা। আচ্ছা, এখন আমরা এই পয়েন্টগুলো ব্যাখ্যা করলে হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা একে একে সবগুলো পয়েন্ট ব্যাখ্যা করবো। দেখো, এক নম্বর দেখো যে অবহিত ও প্ররোচিত করা। অবহিত ও প্ররোচিত করা। আচ্ছা, এই যে অবহিত করা বা ইনফর্ম করা, প্ররোচিত করা বা পারসুয়েট করা, তাদেরকে একটা হচ্ছে জানানো। অবহিত করা মানে জানানো, তাদেরকে জানানো যে তুমি এই আপনাদের জন্য এই পণ্যটি আমরা নিয়ে এসেছি। হ্যাঁ, এই পণ্যটি এই সুবিধা রয়েছে, এটা আপনি ভোগ করলে বা ব্যবহার করলে আপনি এই সুবিধাগুলো পাবেন, এটার মূল্য এত, এটি অমুক জায়গায় পাওয়া যায়, অমুক স্থানে পাওয়া যায়। হ্যাঁ, এইসব বিভিন্ন তথ্য সরবরাহ করাটা বিজ্ঞাপনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কাজ আর কি। এবং আরটা হচ্ছে প্ররোচিত করা, পারসুয়েট করা। হ্যাঁ, এই পণ্যটির যে আপনার সবচেয়ে ভালো সমাধান দিবে, এই বিষয়টি এটা তাদেরকে, ভোক্তাদেরকে বোঝানোর চেষ্টা করা বা ক্রেতাদেরকে বোঝানোর চেষ্টা করা, সেটাও একটা বিজ্ঞাপনের গুরুত্বপূর্ণ কাজ। তাহলে এটা বলছে কি প্রথমে যে বিজ্ঞাপনের একটা প্রধান কাজ হচ্ছে কি অবহিত করা ও প্ররোচিত করা। 2 নম্বর পয়েন্টে দেখো স্মরণ করিয়ে দেওয়া, টু রিমাইন্ড। 2 নম্বর পয়েন্টে দেখো স্মরণ করিয়ে দেওয়া। স্মরণ করিয়ে দেওয়া বা মনে করিয়ে দেওয়া। এই কারণে কিন্তু আমরা দেখি যে একই বিজ্ঞাপন কিন্তু বারবার কিন্তু প্রচার করে থাকে। হ্যাঁ, আমরা অনেক সময় বলি যে না, এটি একটা বিজ্ঞাপন বারবার কেন প্রচার করে। আসলে সকল ভোক্তা কিন্তু সব সময় বসে থাকে না। কোনো সময় হয়তো কোনো ভোক্তা একটু আগে আসলো, কোনো ভোক্তা একটু পরে আসলো। হ্যাঁ, বা যেমন সেটা টেলিভিশন হতে পারে, রেডিও হতে পারে, ঠিক আছে, আর সেটা ম্যাগাজিন হতে পারে, সেটা বিলবোর্ড, মানে বিভিন্ন রকম আউটডোর যে বিজ্ঞাপন যেগুলো রয়েছে, ঠিক আছে, যে বই বিজ্ঞাপন বলা হয় আমরা বলি, সেই আউটডোর বিজ্ঞাপনগুলো যে সবাই যে সব দিন দেখবে এরকম না। হঠাৎ একদিন সে সেখানে গেল, ভোক্তা সেখানে গেল, সে দেখলো। বা টেলিভিশনের কথাই বলি, টেলিভিশনে একটা চ্যানেল বিজ্ঞাপন যখন হয়, তো সব সময় কিন্তু সকল ভোক্তা সব সময় উপস্থিত থাকে না। কোনো ভোক্তা একটু পরে আসলো, কোনো ভোক্তা একটু আগে আসলো। এই জন্য সবাইকেই যাতে বিজ্ঞাপন, সবাই যাতে বিজ্ঞাপনটা দেখে, এই জন্য কিন্তু বারবার বিজ্ঞাপনগুলো কিন্তু দেওয়া হয়।
এবং একই বিজ্ঞাপন দেখা যাচ্ছে প্রতিদিনই দেওয়া হয়। প্রতিদিন দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে কি, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যে না হ্যাঁ এই পণ্যটি যে আপনার এই সুবিধাটা দিয়ে আসছে সেটি আপনি অবশ্যই গ্রহণ করবেন, সেটির এই সুবিধা রয়েছে। ঠিক আছে, আচ্ছা, স্মরণ করে দেওয়া একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী কাজ হচ্ছে বিজ্ঞাপনের। তারপর চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি। 3 নম্বর পয়েন্টে দেখো, চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি। চাহিদা সৃষ্টি ও বৃদ্ধি করা বিজ্ঞাপন একটি গুরুত্বপূর্ণ কাজ। বিজ্ঞাপন যারা দেখলো তাদের ভিতরে অবশ্যই পণ্যটি সম্পর্কে ক্রয়ের আকাঙ্ক্ষা জাগবে এবং তারা অর্থ খরচ করে সেই পণ্যটি ক্রয় করতে আগ্রহী হবে। এটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য বিজ্ঞাপনকে বলা হয় যে সেটি চাহিদা সৃষ্টি করে এবং চাহিদা বৃদ্ধিও করে। হ্যাঁ, চাহিদা আগে যা চাহিদা ছিল তার চেয়ে আরও চাহিদা তার বাড়তে পারে, বা আগের যে কাস্টমারগুলো ছিল তার চেয়ে সংখ্যা আরও বাড়তে পারে। ঠিক আছে, এভাবে চাহিদা বৃদ্ধি ও সৃষ্টি করে থাকে বিজ্ঞাপন, কারণ একই বিষয়গুলো সুন্দরভাবে উপস্থাপনের মাধ্যমে হ্যাঁ পণ্য সামগ্রীগুলো বিভিন্নভাবে ভোক্তাদের মনের মতো করে সেই বিজ্ঞাপনগুলো তাদের সামনে যখন উপস্থাপন করা হয়, অবশ্যই সেই পণ্য সম্পর্কে ভোক্তাদের একটা আগ্রহ তৈরি হয়। ঠিক আছে, এভাবে চাহিদা সৃষ্টি এবং বৃদ্ধি করে থাকে বিজ্ঞাপন। ঠিক আছে, তারপর আমরা আরেকটা দেখি, বাজার চাহিদার স্থিতিশীলতা বজায় রাখা। এই যে স্থিতিশীলতা, স্টেবিলাইজেশন বা স্থিতিশীলতা, এটি বিষয়টি কি? স্থিতিশীলতা হচ্ছে যে চাহিদার যে উত্থান পতন যাতে বারবার না হয়। ঠিক আছে, এটা একটু প্রতিষ্ঠানের জন্য ক্ষতিকর, যে একটি পণ্যের চাহিদা হঠাৎ করে কমে গেল, ঠিক আছে, এটি যাতে না হয়। আবার হঠাৎ বেড়ে গেল, সেটাও মানে তাদের কাছে অনেক সময় যে চাহিদা পূরণ করতে হিমশিম খায়। ঠিক আছে, তারা চায় যে এমন একটা চাহিদা লেভেল থাকুক যেটা সবসময় বজায় থাকে, আস্তে আস্তে বৃদ্ধি পাক, সেটা সমস্যা না, কিন্তু হঠাৎ করে কমে গেল আবার হঠাৎ করে আবার বেড়ে গেল, এটা মানে প্রতিষ্ঠানের জন্য খুব একটা সুখকর নয়। হ্যাঁ, এই জন্য তারা চায় সবসময় চাহিদাটা যে স্থিতিশীল থাকে। এই চাহিদাকে স্থিতিশীল করে ধরে রাখার জন্য, স্থিতিশীলতা ধরে রাখার জন্য তারা বিজ্ঞাপনের আশ্রয় নিয়ে থাকে এবং সেই বিজ্ঞাপনগুলো ভোক্তাদের যে প্রয়োজন, সেই প্রয়োজনটাকে এমনভাবে উপস্থাপন করে এবং সেই প্রয়োজনটা যে নির্দিষ্ট একটি কোম্পানির পণ্য দ্বারা যে পূরণ করা সম্ভব, সেটি তারা এমন উপস্থাপন করার চেষ্টা করে যাতে ওই ভোক্তারা সেই পণ্যটি ক্রয় করে আগ্রহী হয়। এভাবে এবং বিজ্ঞাপন আমরা জানি যে কি বারবার সেটা স্মরণ করে দেওয়ার জন্য বিজ্ঞাপন বারবার প্রচার করা হয় এবং বিভিন্নভাবে প্রচার করা হয়, বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়। ঠিক আছে, একই সাথে যে টেলিভিশন দেখে তার জন্য টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, যে রেডিও শুনে তার জন্য রেডিওতে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, যে রেডিও টেলিভিশন কোনোটাই দেখে না অথচ সে বাইরে ঘোরাফেরা করলে বিভিন্ন বিলবোর্ড বা আমরা বহি বিজ্ঞাপন যেটা বলি, আবার যে ট্রানজিট বিজ্ঞাপন রয়েছে বা পরিবহন বিজ্ঞাপন, যে গাড়ির গায়ে যে বিভিন্ন বিজ্ঞাপন লেখা থাকে। ঠিক আছে, সেটা অর্থাৎ বিভিন্ন মাধ্যমে বিজ্ঞাপনগুলো প্রচার করার ফলে দেখা যায় যে কি ভোক্তাদের মনে একটা ইমেজ, একটা আলাদা একটা ভাবমূর্তি তৈরি হয় যে না, এই প্রতিষ্ঠানটি আমাদের সাথে আছে, থাকবে এবং আমাদের এই পণ্যটি নিরবচ্ছিন্নভাবে আমাদের সরবরাহ করে যাচ্ছে। তো এভাবে চাহিদাটাকে ধরে রাখার জন্য বা চাহিদার স্থিতিশীলতাকে ধরে রাখার জন্য বিজ্ঞাপন কাজ করে থাকে। তারপরে দেখো যে প্রতিযোগিতা মোকাবেলা করা, এটি একটু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রে আমরা এখন লক্ষ্য করি যে প্রত্যেকটি পণ্যের ক্ষেত্রেই প্রতিযোগিতা রয়েছে, একাধিক কোম্পানি রয়েছে, একাধিক কোম্পানি থাকলে অবশ্যই প্রতিযোগিতা তৈরি হয়। এখন সেই কোম্পানির সাথে প্রতিযোগিতা করতে গেলে এখানে পণ্যকে এমন সুন্দরভাবে উপস্থাপন করতে হবে যাতে আমাদের মনে হয় যে নির্দিষ্ট কোনো একটা কোম্পানি অন্য কোম্পানির পণ্যের থেকে যে কোন দিক থেকে যে সেরা, সেটা তাদেরকে অবশ্যই বিজ্ঞানের মাধ্যমে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। তা বিজ্ঞাপনের মাধ্যমে সে যখন উপস্থাপন করবে যে হ্যাঁ এই পণ্যটি অমুক অন্য প্রতিষ্ঠানের পণ্য থেকে এই দিক থেকে মানে সেরা, তখন ভোক্তাদের মনে বলবে না, যেহেতু এই পণ্যটি অন্য দিক থেকে অন্য কোম্পানির পণ্য থেকে এই দিক থেকে সেরা, সেটা পণ্যের মানের দিক থেকে হতে পারে, পণ্যের বৈশিষ্ট্যের দিক থেকে, বৈশিষ্ট্য বা মান এটা একই রকম অর্থ হয়, তো মানের দিক থেকে হতে পারে, মূল্যের দিক থেকে হতে পারে, যে
একই একই মানের পণ্য ওই নির্দিষ্ট একটা কোম্পানি যদি কম মূল্যে বাজার বিক্রি করে, তাহলে সেটাও কিন্তু তাদের একটা একটা একটি অ্যাডভান্টেজ বলা যায়, একটা সুবিধা বলা যায়। ঠিক আছে, তো এই যে বিভিন্ন দিক থেকে প্রতিষ্ঠানের পণ্যটি যে কীভাবে আলাদা, সেই বিষয়টি বিজ্ঞাপন মাধ্যমে উপস্থাপন করলে ভোক্তাদের মনে সেই পণ্যটি সম্পর্কে আগ্রহ তৈরি হবে। এভাবে প্রতিযোগিতা মোকাবেলা করতে বিজ্ঞাপন সহযোগিতা করে থাকে। তারপর একটা দেখো ভোক্তার মনোভাব, এই যে এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ভোক্তার যে মনোভাব এবং আচরণ পরিবর্তন। একজন ভোক্তা সে পণ্যটি ক্রয় করবে না, তার মনোভাব হচ্ছে না এই পণ্যটি আমি ক্রয় করবো না, কিন্তু এই বিজ্ঞাপন বারবার প্রচার করতে 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 সেই ভোক্তার মনে এক সময় হয়, এই যে দেখো একটা আমরাই বলি যে অনেক সময় প্রতিষ্ঠানগুলো মানে বিজ্ঞাপনগুলো এমনভাবে প্রচার করে মানুষের মধ্যে সিম্পিথিটা জাগানোর চেষ্টা করে থাকে। যেমন গ্রামীণ ফোনের এক সময় বিজ্ঞাপন দেওয়া হচ্ছিল এরকম যে একটি ছোট শিশু, তার জন্য ছোট বাচ্চা মেয়ে, সে ঈদের পোশাক কিনবে, তার বাবা ঈদের মধ্যে বাড়িতে যেতে পারছে না, এই জন্য একজনকে দিয়ে সে তার মেয়ের জন্য সেই পোশাকটা সে পাঠিয়ে দেয়, কিন্তু মেয়ে ফোন করে জানায় যে তার এই পোশাকটি পছন্দ হয়নি। তখন সে কী ধরনের পোশাক চায়, সে তখন সেই পোশাকটার বর্ণনা দেয়। তখন সেই বাবা তখন কি করে, সেই ঝড় বৃষ্টি বাদল বিভিন্ন যেহেতু ঈদের সময় পরিবহনের একটা সংকট দেখা দেয়, সে সকল কিছু অতিক্রম করে সে তার মেয়ের জন্য সে কাঙ্ক্ষিত পণ্যটি নিয়ে আসে। সেটা এই যে এই বিজ্ঞাপনে কে প্রচার করে, গ্রামীণ ফোন। তাহলে গ্রামীণ ফোনের কিন্তু এই একটা সুবিধা, সে ভোক্তাদের মনটাকে সে কী করলো, এই আবেগ ঘন একটা বিজ্ঞাপন প্রচারের মাধ্যমে, যে বাবা মেয়ের বা সন্তানের বা সন্তান এবং পিতার সাথে যে একটা সম্পর্ক, যে একটা আবেগঘন সম্পর্ক, সেই সম্পর্কটাকে সে ফুটিয়ে তোলার মাধ্যমে যে সে যে তার পণ্য একই সাথে সে তার পণ্যটাকে যেমন তুলে ধরলো, তেমনিভাবে ভোক্তাদের মধ্যেও একটা আলাদা একটা সুনাম বা ইমেজ তৈরি করলো যে না, গ্রামীণ ফোন এই বিষয়টাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। তখন ওই প্রতিষ্ঠান সম্পর্কে বা ওই কোম্পানি সম্পর্কে ভোক্তাদের একটা ইতিবাচক একটা মনোভাব তৈরি হয়। তো এই যে মনোভাব, ইতিবাচক দৃষ্টিভঙ্গি যে পরিবর্তন, সেটা কিন্তু বিজ্ঞাপনের একটা গুরুত্বপূর্ণ একটা কাজ আর কি। সেজন্য বলা হয় যে বিজ্ঞাপন ভোক্তাদের মনোভাব এবং আচরণ পরিবর্তন করে থাকে। তারপরে বাজার সংরক্ষণ এবং সম্প্রসারণ। আচ্ছা, এটাও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, বাজার সংরক্ষণ এবং সম্প্রসারণ। বাজার সংরক্ষণ হচ্ছে যে বর্তমান যে ক্রেতা যারা রয়েছে সেই ক্রেতাদেরকে ধরে রাখা, পাশাপাশি নতুন ক্রেতা খোঁজা, বা যেসব ক্রেতারা এখনও আমার পণ্যটি গ্রহণ করেনি, আমার কোনো প্রতিষ্ঠানের পণ্যটি গ্রহণ করেনি, সেই সব ক্রেতাদের মাঝে সেই পণ্যটি তাদের মধ্যে প্রচলন করা বা তাদেরকে ক্রয় করার জন্য আগ্রহ সৃষ্টি করা, সেই কাজটা বিজ্ঞাপন করে থাকে। যেমন আমরা অনেক সময় দেখি যে বাংলালিংক বা বিভিন্ন প্রতিষ্ঠান তারা যখন বিজ্ঞাপন প্রচার করে, তখন দেখা যাচ্ছে কি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যে রিক্সাওয়ালা সে ফোন ব্যবহার করতেছে, আর যে এমনি গরুর গাড়ি চালাচ্ছে, নৌকা চালাচ্ছে, একজন কৃষক যে ধান কাটতেছে, একজন জেলে যে মাছ চাষি যে মাছ ধরতেছে, সেও তখন ওই ফোনটা ব্যবহার করতেছে। তখন এই শ্রেণী পেশার মানুষ যারা রয়েছে তাদের মধ্যে তখন সেই অনুভূতি তৈরি হয় যে যেহেতু আমার মতোই আরেকজন জেলে সে ফোন ব্যবহার করতেছে, আমি কেন ব্যবহার করব না, আমার মতো একজন গারোয়ান সে ফোন ব্যবহার করতেছে, আমি কেন ব্যবহার করবো না, আমার মতো একজন চাষি সে ফোন ব্যবহার করে, আমি কেন। এইভাবেই কিন্তু দেখা যাচ্ছে কি যে ওই কোম্পানিটি কী করতেছে, তার বাজারটাকে সম্প্রসারণ করার জন্য চেষ্টা করতেছে। তাহলে বিজ্ঞাপন সেই বাজার সম্প্রসারণে ভূমিকা রেখে থাকে। আচ্ছা, তারপর এদিকে দেখো সুনাম সৃষ্টি যে একটু আগে যে বললাম, একটি সুন্দর বিজ্ঞাপন, একটি সুন্দর উপস্থাপনা একটি প্রতিষ্ঠানের ইমেজ বা ভাবমূর্তি বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তো সেজন্য যেটা আমরা একটু আগে বললাম যে পিতা সন্তানের যে একটা সম্পর্ক, সেই সম্পর্কে সুন্দরভাবে উপস্থাপন করার মাধ্যমে সেই প্রতিষ্ঠানের প্রতি সবার একটা সিম্পেথি বা সহানুভূতি, সবার সহানুভূতি সেই প্রতিষ্ঠানটি অর্জন করতে পেরেছে। ঠিক আছে, তো এইভাবে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতেও বিজ্ঞাপন সহযোগিতা করে থাকে।
এছাড়া আরও অনেক বিষয় আছে। একটি প্রতিষ্ঠানের যদি ভালো ভালো পণ্য সুন্দর উপস্থাপন করা হয় এবং সেটা যদি ভোক্তাদের কাছে সেই তথ্যটা পৌঁছে যায়, সে ভোক্তারা সেই পণ্যটি গ্রহণ করে সে উপকৃত যদি হয়, এভাবে প্রতিষ্ঠানটির সুনাম বৃদ্ধি পায়। কিন্তু সেই প্রথম জানানোর যে কাজটি, সেই জানানোর কাজটি কিন্তু করে থাকে বিজ্ঞাপন। এই জন্য বিজ্ঞাপন প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তারপরে আমরা আরেকটা দেখি, যেমন বিভিন্ন এই সেবা প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই সেবা প্রতিষ্ঠানের যে বিজ্ঞাপনগুলো প্রচার করা হয়, তারা সেখানে দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানটার যে অবকাঠামোর টাকা উপস্থাপন করে, সেখানে কি কি যন্ত্রপাতি রয়েছে, কীভাবে ওয়েল ডেকোরেটেড যে সব কিছু সাজানো গোছানো থাকে, মানে সেখানে সকল কর্মীরা যারা সেবা দিচ্ছে তারা খুব স্মার্ট বা তারা মানে মানে নিজেদেরকে খুব সুন্দরভাবে উপস্থাপন করতেছে, ঠিক আছে, নিট অ্যান্ড ক্লিন একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ, সেটাও কিন্তু ওই সেবা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধিতে সহায়তা করে থাকে। তেমনিভাবে ওই সেবা গ্রহণ কোন কোন ভোক্তারা করেছে তাদের যখন সাক্ষাৎকার প্রচার করা হয় বিজ্ঞাপনের মাধ্যমে, সেটাও কিন্তু প্রতিষ্ঠান সুনাম বৃদ্ধিতে সহায়তা করে থাকে। এভাবে বিজ্ঞাপন সুনাম বৃদ্ধি করে থাকে। তারপর ব্র্যান্ড আনুগত্য সৃষ্টি করা। আচ্ছা, এখানে একটা বলি, ব্র্যান্ড আনুগত্য। ব্র্যান্ড কি? ব্র্যান্ড আসলে কোনো চিহ্ন বা প্রতীক বা কোনো নাম, হ্যাঁ, যার দ্বারা একটি পণ্য যে কোন প্রতিষ্ঠান সেটা যাতে চিহ্নিত করা যায়, ঠিক আছে। যেমন লাক্স, এটা একটা ব্র্যান্ড। কেন? এই লাক্স বলতেই আমরা কিন্তু নির্দিষ্ট একটা সাবানকে মনে করি যে লাক্স হচ্ছে এরকম সাবান, ঠিক আছে। আচ্ছা, কোকাকোলা এটা একটা ব্র্যান্ড, ঠিক আছে। গ্রামীণ ফোন, বাংলালিংক এটা একটা ব্র্যান্ড। এই যেহেতু নাম রয়েছে বা তাদেরকে আলাদা করার জন্য, যে অন্য অন্য প্রতিষ্ঠানের এই একই রকম পণ্য থেকে তাদেরকে আলাদা করার জন্য অবশ্যই কোনো একটা মাধ্যম থাকতে হবে। সেটা নাম হতে পারে, সেটা যেন কোনো লোগো হতে পারে, ঠিক আছে, সেটা ঘ্রাণ বা কালার হতে পারে, রং হতে পারে, যে বিভিন্নভাবে যাতে আলাদা করা যায় সেটাকে আমরা বলছি কি ব্র্যান্ড। তাহলে এই ব্র্যান্ড আনুগত্য, নির্দিষ্ট একটি ব্র্যান্ডের প্রতি যে ক্রেতাদের যে আনুগত্য, লয়্যালটি, সেই লয়্যালটি সৃষ্টি করতে এই বিজ্ঞাপন খুব ভালো ভূমিকা পালন করে থাকে। তাই বিজ্ঞাপন যদি সুন্দরভাবে উপস্থাপন করা হয়, ভোক্তার মনের মতো হয়, তাদের মনের মধ্যে সেই বিজ্ঞাপনের যে বিজ্ঞাপনের সম্পর্কে আলাদা একটা অনুভূতি তৈরি করতে যদি সক্ষম হয়, তাহলে অবশ্যই সেই পণ্যটি ভোক্তাদের মনে কি হবে, ওই পণ্য সম্পর্কে ভোক্তাদের বা ওই ব্র্যান্ড সম্পর্কে ভোক্তাদের মনে একটা আনুগত্য সৃষ্টি হবে। তখন তারা ওই পণ্যটি ছাড়া অন্য কোনো পণ্য গ্রহণ করতে যাবে এবং সবার সামনে সবাইকে বলবে যে আমি কিন্তু এই পণ্যটি গ্রহণ করে উপকৃত হচ্ছি। অন্য কেউ তারা কী করবে, এটা উৎসাহ উদ্দীপনা দিবে। তখনই বোঝা যাবে যে সেই ব্যক্তির ভিতরে নির্দিষ্ট একটি ব্র্যান্ডের কী তৈরি হয়েছে, ব্র্যান্ডের প্রতি তার আনুগত্য সৃষ্টি হয়েছে। আর বিজ্ঞাপন সেই আনুগত্য সৃষ্টিতে, ব্র্যান্ড আনুগত্য সৃষ্টিতে ভূমিকা পালন করে থাকে। তারপর এটা দেখো, মুনাফা বৃদ্ধি করা। আচ্ছা, এই মুনাফা বৃদ্ধি করা সেটি আসলে বিজ্ঞাপন যেহেতু চাহিদা সৃষ্টি করে, চাহিদা বৃদ্ধি করে, বাজারটা সম্প্রসারণ করে, এভাবে বিজ্ঞাপন প্রতিনিয়ত পণ্যের বিক্রয় বাড়াতে সহায়তা করে। বিক্রয় যদি বৃদ্ধি পায়, চাহিদা যদি বৃদ্ধি পায়, অবশ্যই উৎপাদন বৃদ্ধি পাবে, উৎপাদন বৃদ্ধি পেলে বিক্রয় বৃদ্ধি পাবে, তাহলে এভাবে মুনাফা বৃদ্ধি পাবে। তাই বলা যাচ্ছে কি যে বিজ্ঞাপন মুনাফা বৃদ্ধি করে থাকে, ঠিক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একে একে সবগুলো পয়েন্ট ব্যাখ্যা করে ফেললাম। এখন তোমরা বাড়ির কাজটা লিখে নাও। এক নম্বর, বিজ্ঞাপনের ধারণা ব্যাখ্যা করো। 2 নম্বর হচ্ছে বিজ্ঞাপনের কার্যাবলী আলোচনা করো। আচ্ছা,
তাহলে আমরা এই দুটি প্রশ্ন দিলাম, একটা হচ্ছে বিজ্ঞাপনের ধারণা ব্যাখ্যা করো, আরেকটা হচ্ছে বিজ্ঞাপনের কার্যাবলী আলোচনা করো। যারা একাদশ শ্রেণীর যারা 19-20 শিক্ষাবর্ষে রয়েছে তাদের প্রতি অনুরোধ থাকবে, তোমরা আলাদাটা শিটে, অবশ্যই আলাদাটা শিটে আজকের যে তারিখ সেই তারিখ লিখে লেকচার 2 লিখবে, অষ্টম অধ্যায় লেকচার 2 তারিখ লিখে আজকের এই দুইটা প্রথমে প্রশ্নটা লিখবে বিজ্ঞাপনের ধারণা ব্যাখ্যা করো, এটা লিখে তারপর নিচে দিয়ে বিজ্ঞাপনের কতগুলো সংজ্ঞা দিবে, তারপরে মূল পয়েন্টগুলো কী কী রয়েছে সেটা ব্যাখ্যা দিয়ে এটা ধারণা ব্যাখ্যা করতে হবে। তারপর বিজ্ঞাপনের কার্যাবলী সেটা প্রশ্নটা লিখে তার বিজ্ঞাপন কার্যাবলীগুলো ধাপে ধাপে লিখতে, শুধু পয়েন্ট উল্লেখ করলে হবে না, পয়েন্টগুলোর সাথে দু একটা লাইন লিখতে হবে, বর্ণনা করতে হবে, সেই জন্য বলছে আলোচনা করো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের ক্লাস। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, সে আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।